বাহির বলে দূরে থাকুক, ভেতর বলে আসুক না। লেখিকা যোগফল শূন্য। অষ্টম পর্ব। বগুড়া স্টেশনে এসে থামল ট্রেন। বহুদিন পর প্রিয় শহরে পা রেখে মনে এক অন্যরকম আনন্দ অনুভব করল মৃন্ময়ী। ট্রেন থেকে নেমে স্টেশনের চারিদিকে চোখ বুলিয়ে বাবাকে খুঁজছিল মৃন্ময়ী। একটু পর বাবার কণ্ঠ শুনতে পেল। চলে এসেছিস? ঘাড় ঘুরিয়ে বাবাকে দেখে দ্রুত কাছে গিয়ে পা ছুঁয়ে সালাম করল। বাবা মৃন্ময়ের মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন, বেঁচে থাক মা। কেমন আছো বাবা? ভালো আছি। তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? না বাবা, কোনো অসুবিধা হয়নি। আমিনুর রহমান মৃন্ময়ের লাগেজ হাতে নিয়ে বললেন, চল বাড়ি চল, তোর মা তোর জন্য অপেক্ষা করছে। হ্যাঁ চলো। ট্যাক্সিতে করে বাসায় ফেরার সময় আমিনুর রহমান জানতে চাইলেন, ঢাকায় জিয়াউলের বাসায় থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো তোর? না, কোনো সমস্যা হচ্ছে না ওখানে। আঙ্কেল আন্টি দুজনেই খুব স্নেহ করেন। মেয়ের উত্তর শুনে আমিনুর রহমান সন্তুষ্ট হলেন। ট্যাক্সি এসে বাড়ির সামনে থামল। আমিনুর রহমান ভাড়া পরিশোধ করে মৃন্ময়ীকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়লেন। বগুড়া শহরের প্রাণকেন্দ্রে দোতলা বিশিষ্ট এই বাড়িটি মৃন্ময়ীর দাদা এককালে বানিয়েছিলেন। তিনি বেশ ধূর্ত প্রকৃতির লোক ছিলেন। সেকালে পুলিশে চাকরি করতেন। সামান্য পুলিশের চাকরি করে কিভাবে এত বড় একটা বাড়ির মালিক হওয়া সম্ভব, তা মৃন্ময়ীর বাবার মতো সাদাসিধে স্কুল শিক্ষকের পক্ষে বোঝা এখনো দুষ্কর। মৃন্ময়ীর দাদা মারা যাওয়ার পর বাড়িটি তার দুই ছেলে সমান ভাগে পায়। দুর্ভাগ্যক্রমে যুবক বয়সে মৃন্ময়ী সেই চাচাও এক দুর্ঘটনায় ইহলোক ত্যাগ করেন। এরপর থেকে এই পুরো বাড়ির মালিক মৃন্ময়ীর বাবা আমিনুর রহমান। এ বাড়ির দোতলায় তিনি স্ত্রী সন্তানদের নিয়ে এতকাল যাবৎ বসবাস করে আসছেন। নিচতলাটা ফাঁকা পড়ে থাকে বিধায় কিছু বছর ধরে সেটা ভাড়া দেয়া হচ্ছে। মৃন্ময়ী আসবে শুনে সকাল থেকেই দিলারা বেগম রান্নাঘরে অবস্থান করছেন। মৃন্ময়ীর প্রতিটি পছন্দের পদ তিনি নিজ হাতে রান্না করায় ব্যস্ত। তাকে সাহায্য করছে কাজের মেয়ে ফুলি। ডোরবেলের শব্দ শুনে দিলারা কাজের মেয়েটিকে বললেন, দেখ তো কে এলো। ফুলি এসে দরজা খুলে মৃন্ময়ীকে দেখে চেঁচিয়ে বলল, ছোট আপা আসতে খালাম্মা। শুনে দিলারা বেগম দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। মাকে দেখে মৃন্ময়ী ছুটে এসে জড়িয়ে ধরল। এতদিন পর মেয়েকে কাছে পেয়ে দিলারা কান্নায় ভেঙে পড়েছেন। মৃন্ময়ী মাকে জড়িয়ে ধরে বলল, কি শুরু করলে মা, কাঁদছো কেন? বলতে বলতে তার চোখও ভিজে উঠল। মা মেয়ের আবেগঘন মুহূর্ত দূরে দাঁড়িয়ে দেখছিলেন আমিনুর রহমান। এবার কাছে এসে বললেন, হয়েছে হয়েছে, কান্নাকাটি থামাও এখন। মৃন্ময়ী কত দূর থেকে জার্নি করে এসেছে। যা তো মা, নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম কর। দিলারা বেগমও চোখের জল মুছে বললেন, হ্যাঁ মৃন্ময়ী, যা ফ্রেশ হয়ে নে। মৃন্ময়ী তার রুমে চলে এলো। রুমে প্রবেশ করতেই মৃন্ময়ী এসে গেছে, মৃন্ময়ী এসে গেছে বলে ডাক ছাড়তে লাগলো তার পোষা ময়না পাখিটা। ময়নার কথা শুনে মৃন্ময়ী দৌড়ে বারান্দায় গিয়ে খাঁচার সামনে এসে দাঁড়ালো। সম্ভবত মৃন্ময়ীকে দেখে কিংবা অন্য কোনো অজানা কারণে ময়না পাখিটা ডানা ঝাপটিয়ে আনন্দ প্রকাশ করছে। মৃন্ময়ী খাঁচার চারপাশে হাত বুলিয়ে জানতে চাইল, কেমন আছিস মিঠু? ময়না এবারও সেই একই কথা বলতে থাকলো, মৃন্ময়ী এসে গেছে, মৃন্ময়ী এসে গেছে। প্রিয় পোষা পাখিটির কথা শুনে আনন্দে মৃন্ময়ী হাসতে লাগলো। সে রান্নাঘর থেকে খাবার এনে ময়নাকে দিল। ময়না সেটা কুটকুট করে খাচ্ছে। দেখতে এত ভালো লাগছে মৃন্ময়ীর। সন্ধ্যা হয়ে এসেছে। তিথি দোতলার করিডোরে আনমনে হাঁটছে। তাকে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে। তিথির এই উদ্বেগ মৃন্ময়ীকে নিয়ে। মৃন্ময়ী ঠিক মতো বগুড়া গিয়ে পৌঁছেছে কিনা এটাই ভাবছিল এতক্ষণ। তিথির মনে হলো এত ভাবার থেকে ফোন করে একবার জিজ্ঞেস করে নিলেই হয়। তিথি তার রুমে চলে গেল। বেশ কিছুক্ষণ খোঁজার পর মোবাইলটা পেল। মোবাইল নিয়ে করিডোরের দিকে আসতে আসতে কন্ট্যাক্ট লিস্ট থেকে মৃন্ময় নাম্বারটা বের করলো। ঠিক সেই মুহূর্তে ড্রয়িং রুমের ল্যান্ডফোনটা বেজে ওঠে। তিথি একটু অপেক্ষা করে কেউ তুলে কিনা দেখতে, কিন্তু কেউ তুলল না। আপনা আপনি বেজে বন্ধ হয়ে গেল। তিথি বিষয়টা এড়িয়ে গিয়ে মৃন্ময়ীকে কল দিতে যাবে পুনরায়।
ড্রয়িং রুমের ল্যান্ডফোনটা বেজে উঠল। তিথি সিঁড়ি বেয়ে ড্রয়িং রুমে নেমে এলো। রিসিভার তুলে জানতে চাইল, হ্যালো, কে বলছেন? অপর পাশ থেকে আমিনুর রহমান বললেন, আমি আমিনুর রহমান, মৃন্ময়ীর বাবা। তুমি কে বলছো মা? আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি তিথি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তিথি? ভালো আছি আঙ্কেল, আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। ফোন করেছিলাম জানাতে মৃন্ময়ী এসে পৌঁছেছে। শুনে যেন তিথি স্বস্তি পেল। বলল, যেতে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। তিথির খুব ইচ্ছে করছিল মৃন্ময়ীর সাথে একটু কথা বলতে, কিন্তু আমিনুর রহমানকে কিভাবে বলবে বুঝতে পারছে না। একটু ইতস্ততভাবে জিজ্ঞেস করলো, আঙ্কেল, মৃন্ময়ী কি করছে? ও তো নাস্তা করতে বসেছে, কথা বলবে? ডেকে দিব? না না আঙ্কেল, ডাকতে হবে না, আমি এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক আছে, তোমার বাবা মাকে জানিয়ে দিও, নয়তো ওনারা দুশ্চিন্তা করবেন। ঠিক আছে, জানাবো। আপনি আন্টিকে নিয়ে ঢাকায় আমাদের বাসায় বেড়াতে আসবেন কিন্তু। আচ্ছা, আসবো মা, তুমি এসো পরের বার মৃন্ময়ীর সাথে। জি আচ্ছা। কথা বলা শেষ করে তিথি উপরে তার ঘরে চলে গেল। মৃন্ময়ী এসে জানতে চাইল, কার সাথে কথা বলছিলে বাবা? তিথির সাথে। বাবার মুখে তিথির কথা শুনে হঠাৎ করে বুকে ধক করে উঠল মৃন্ময়ীর। আমিনুর রহমান বলতে লাগলেন, মেয়েটা খুব ভদ্র তাই না মৃন্ময়ী? কি সুন্দর করে কথা বলল। মৃন্ময়ী হেসে বলল, হ্যাঁ, উনি খুব ভালো মেয়ে। তুই এসে পৌঁছেছিস এটা জানাতে টেলিফোন করেছিলাম। মৃন্ময়ী বাবার পাশে বসে খুব আগ্রহ নিয়ে জানতে চাইল, উনি কি বললেন? তোর আসতে কোনো অসুবিধা হয়েছে কিনা জানতে চাইল তিথি। ও, আর কিছু জিজ্ঞেস করেনি? হ্যাঁ, জিজ্ঞেস করেছিল, তুই কি করছিস? আমি বললাম নাস্তা করছিস। আমার সাথে কথা বলতে চাইনি। তোকে ডেকে দেবো কিনা জিজ্ঞেস করেছিলাম, সে বলল ডাকার দরকার নেই। ও, মৃন্ময়ী যেন একটু হতাশ হলো, বেশ অভিমানও হলো তিথির উপর। তার সাথে একটু কথা বলতে চাইল না তিথি, অথচ বগুড়া আসার পর থেকেই সে তিথির সাথে কথা বলার জন্য ছটফট করছে। ভেবেছিল একটু পর কল করবে, এসে পৌঁছানোর খবর জানানোর অজুহাতে কিছুক্ষণ কথাও বলবে, কিন্তু এখন এত অভিমান হলো বাবার কথা শুনে। মৃন্ময়ী ঠিক করলো, তিথি যদি নিজে থেকে তাকে কল করে কথা না বলে তবে সেও কল করবে না, কথাও বলবে না। রাতে ডিনার করতে বাবা মায়ের সাথে ডাইনিং টেবিলে বসেছে মৃন্ময়ী। ওর মা দিলারা বেগম তার পাতে খাবার তুলে দিচ্ছেন। মা, এই কি করছো? এত দিচ্ছ কেন? সন্ধ্যার সময়ও নাস্তায় কত কি খাওয়ালে। আরে খেয়ে নে, তোর বাবা তুই আসবি শুনে বাজারের সবচেয়ে বড় মাছ কিনে এনেছেন, বলে দিলারা মৃন্ময়ীর প্লেটে মাছের মাথা তুলে দিলেন। মৃন্ময়ী বলল, এটা বাবাকে দাও, বাবা খেতে ভালোবাসেন। আমিনুর রহমান বললেন, না না, তুই খা, তোর জন্য এনেছি। মৃন্ময়ী খাবার মুখে দিয়ে বলল, উফ মা, তোমার হাতে জাদু আছে, এত ভালো রান্না করো কিভাবে বলো তো? দিলারা হাসলেন। মৃন্ময়ী খেতে খেতে বলল, জানো, ঢাকায় জিয়াউল আলম আঙ্কেলের বাসায় রান্নার জন্য কুক আছে, ওরা কি যে রান্না করে একদমই ভালো লাগে না। দিলারা বেগম শুনে অবাক হয়ে বললেন, কেন, ওনার স্ত্রী রান্না করেন না? উনি তো মাঝে মধ্যে বাসাতেই ফেরেন না রাতে, খুবই ব্যস্ত মহিলা, সারাদিন কাজের মধ্যে থাকেন। বলিস কি? হ্যাঁ। তিথির নিশ্চয়ই খুব কষ্ট হয় ওইসব কুকদের রান্না খাবার খেতে। ভাবছি ওনাকে একদিন তোমার হাতে রান্না খাওয়াবো। দিলারা বললেন, ওকে নিয়ে এলি না কেন? আর বলো না, ওনাকে আসতে বলার কথা একদমই মনে আসেনি, যখন ট্রেন ছেড়ে দিবে তখন মনে পড়েছে। পরের বার আসলে ওনাকে অবশ্যই সাথে করে নিয়ে আসবো। আমিনুর রহমান বললেন, পরের বার মনে করে নিয়ে আসিস। দিলারা জানতে চাইলেন, আচ্ছা, তিথি দেখতে কেমন হয়েছে? ও যখন ছোট ছিল তখন ওকে আর ওর ভাইকে একবার দেখেছিলাম, খুব সুন্দর হয়েছে নিশ্চয়ই এখন? হ্যাঁ মা, খুব সুন্দর দেখতে, ওর দিকে তাকালে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে, চোখ ফেরানো যায় না সহজে, মনে হয় যেন কোনো গ্রিক দেবী। তিথির কথা বলতে গিয়ে মৃন্ময়ী যেন অন্য কোথাও হারিয়ে গেল। দিলারা বেগম মেয়ের কথা শুনে অবাক হয়ে তাকালেন। তিথির কথা বলার সময় মৃন্ময়ীর চোখ মুখ আনন্দে ঝলমল করছে। তিথির প্রতিটা বর্ণনায় মৃন্ময়ীর চোখ এমনভাবে জ্বলজ্বল করে উঠছে যেন তিথি তার সামনেই দাঁড়িয়ে আছে। মায়ের এমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে মৃন্ময়ীর হুঁশ হলো।
বাবা মায়ের সামনে বেফাঁস কথা বলে ফেলায় মৃন্ময়ী নিজেই যেন লজ্জা পেল। এবার কথা বন্ধ করে চুপচাপ খাওয়ায় মনোযোগ দিল। কোনো এক অজানা দ্বীপে এসে পড়েছে তিথি। চারিদিকে সাদা বালুচর, পাশেই উত্তাল নীল সমুদ্র থেকে থেকে গর্জে উঠছে। তিথি চারিদিকে তাকাচ্ছে, কোথাও কাউকে দেখা যাচ্ছে না। জনমানবহীন এই দ্বীপে সে একদম একলা। তিথি আশ্চর্য হয়ে খেয়াল করলো তার গায়ে বাহারি লেহেঙ্গা, হাত কান গলায় ভারী গয়না। এ কি, এসব এলো কোথা থেকে? সে তো এইসব পরে না। একটু পর তিথির কানে এলো ঘোড়ার টগবগ ধ্বনি। সে লক্ষ্য করলো মাটি কাঁপিয়ে ধুলো উড়িয়ে বাতাসে শব্দ কাটিয়ে এক ঝাঁক সৈন্য ঘোড়ায় চড়ে তার দিকে ছুটে আসছে। হাতে তাদের উন্মুক্ত তরবারি। কি হচ্ছে এখানে? কোথাও কি কোনো যুদ্ধ লেগেছে? সৈন্যদল যত তার দিকে এগুচ্ছে ভয়ে তিথির গলা শুকিয়ে আসছে। সে কান্না ভেজা চোখে চারিদিকে তাকিয়ে কোনো বিশ্বস্ত হাত খুঁজতে লাগলো। হঠাৎ তিথি প্রাণ ভয়ে সামনের দিকে দৌড়তে শুরু করলো। পেছনের সৈন্যদলের মধ্য থেকে একজন হুঙ্কার দিয়ে বলে উঠল, এই রাজকন্যা রাজ্যের জন্য অভিশাপ। অতি শীঘ্রই এর প্রাণনাশ করতে হবে, অন্যথা এ রাজ্য অভিশাপ মুক্ত হবে না। তিথি ছুটেই চলেছে। তার দুপা কেটে গিয়ে রক্ত ঝরে পড়ে অদ্ভুত নকশার সৃষ্টি হচ্ছে বালুচরে। তিথি তবুও থামছে না। তার নিঃশ্বাস যেন এবার বন্ধ হয়ে আসছে, দু চোখের পাতা নেমে আসছে। তবুও সে প্রাণপণে দৌড়ে যাচ্ছে। গায়ের ভারী পোশাক আর গয়না নিয়ে দৌড়াতে তার খুব কষ্ট হচ্ছে। সৈন্যদলের ঝাঁক থেকে তাকে লক্ষ্য করে ছোড়া হচ্ছে অসংখ্য তীর। তিথির পা যেন আর চলছে না, তবু সে তার পাথরের মতো ভারী হয়ে আসা পা নিয়ে দৌড়েই চলেছে। হঠাৎ কোথা থেকে টকবক শব্দে সাদা রঙের অন্য একটি ঘোড়া এসে তিথির পথ রোধ করে দাঁড়ালো। তিথির মনে হলো এবার আর তার রক্ষা নেই। সে চারদিক থেকেই ধরা পড়ে গেছে। তিথি যখন মৃত্যুরই প্রস্তুতি নিচ্ছিল, তখন অদ্ভুতভাবে সেই ঘোড়ার পিঠে বসে থাকা মানুষটি তার দিকে একটা হাত বাড়িয়ে দিল। মানুষটির মুখমণ্ডল লাল রঙের একটি রেশমি কাপড়ে ঢাকা, চোখ দুটো শুধু দেখা যাচ্ছে। তিথির এই চোখ দুটো খুব পরিচিত মনে হতে লাগলো। ঘোড়ায় বসে থাকা ব্যক্তিটি তাকে ডাকলো, তিথি, আমার হাত ধরে উঠে আসুন। এবার এই কণ্ঠস্বরও তিথির পরিচিত মনে হলো। ঠিক এইভাবে আগেও তাকে কেউ তিথি বলে ডেকেছে। মানুষটির চোখের দিকে তাকিয়ে তিথি বুঝতে পারল এই ব্যক্তিটি তাকে হত্যা করতে নয়, সাহায্য করতে এসেছে। তিথি তার হাত ব্যক্তিটির হাতে রাখল। মুহূর্তে ব্যক্তিটি তাকে ঘোড়ার পেছনে বসিয়ে ছুটে চলল অজানার উদ্দেশ্যে। পেছন থেকে ছুটে আসা হাজার হাজার তীরের নিশানা অগ্রাহ্য করে তারা ছুটে চলেছে দূর অজানায়। তিথি ভয়ার্ত গলায় জানতে চাইল, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? সামনে বসে থাকা মানুষটি বলল, আমি আপনাকে সেখানেই নিয়ে যাচ্ছি যেখানে আপনি সব থেকে নিরাপদে থাকবেন নির্ভীক তিথি। তিথির ঘুম ভেঙে গেল। সে লাফিয়ে শোয়া থেকে উঠে বসল। তার দু চোখে পানি, সারা শরীর ঘেমে গেছে। সে মুখ দিয়ে বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে, তবুও যেন তার ফুসফুস কোনো অক্সিজেন পাচ্ছে না। তিথির মনে হচ্ছে সে এক্ষুনি মারা যাবে। তিথি বিছানা হাতড়ে ইনহেলার খুঁজতে লাগলো। কিছুক্ষণ পর সেটা পেল। ইনহেলারের রিফিল মুখের মধ্যে নিয়ে কয়েকবার স্প্রে করলো। আস্তে আস্তে তার নিঃশ্বাস এবার স্বাভাবিক হয়ে এলো। ক্লান্ত শরীরটা নিয়ে তিথি আবারও বিছানায় এলিয়ে পড়ল। তার বন্ধ চোখের পাতা থেকে কয়েক ফোঁটা অশ্রু বালিশে পড়ে মিলিয়ে গেল। সকালে মৃন্ময়ী তাদের বাড়ির ছাদে যাচ্ছিল। তাদের বাড়িটা তিথিদের মতো ডুপ্লেক্স নয়, তাই ছাদে যেতে হলে বাড়ির বাইরে সিঁড়ি দিয়ে উঠতে হয়। ছাদে যাওয়ার সময় সিঁড়ির মধ্যে মৃন্ময়ী শুভর সাথে দেখা হয়। শুভরা মৃন্ময়ীদের বাসার নিচতলার ভাড়াটিয়া। গত 5 বছর ধরে ওরা এই বাসাতেই ভাড়া থাকে। শুভর বাবাকে আমিনুর রহমানের খুবই পছন্দ, তাই তিনি গত 5 বছরে কখনো বাসা ভাড়া বাড়াননি। শুভ মৃন্ময়ীকে দেখে জিজ্ঞেস করল, কেমন আছো মৃন্ময়ী? ভালো আছি শুভ ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো চলে যাচ্ছে। কবে এলেন? কাল এসেছি। মিতু কোথায়? বান্ধবীদের সাথে বাইরে গেছে, আসলে বলবো তোমার সাথে দেখা করতে। ঠিক আছে। মৃন্ময়ী শুভকে পাশ কাটিয়ে ছাদে উঠে পড়ে। লাঞ্চ করে মৃন্ময়ী বিছানায় শুয়েছিল। সেই সময় মিতু এসে ঢুকলো তার রুমে। মিতু শুভর ছোট বোন, এই বছর ক্লাস 10-এ পড়ছে। মিতুকে দেখে মৃন্ময়ী জিজ্ঞেস করলো, কেমন আছিস মিতু?
তারপর বিছানায় একটু সরে গিয়ে মিতুকে জায়গা করে দিয়ে বলল, আয় বিছানায় উঠে বস। মিতু মৃন্ময়ীর বিছানায় উঠে বসল। বলল, ভালো আছি মৃন্ময়ী আপা, তুমি তো ঢাকায় গিয়ে আরো সুন্দর হয়ে গেছো। মৃন্ময়ী হাসল, জানতে চাইল, আন্টি আঙ্কেল কেমন আছেন? ভালো আছেন দুজনেই। মৃন্ময়ী মিতুকে ভালো করে দেখে বলল, তুই তো বড় হয়ে গেছিস রে, এবার বিয়ে দিয়ে দিতে হবে। দেখ, তুমি এখনো আগের মতোই দুষ্টু আছো। দুজনে হাসল। মিতু কিছুক্ষণ অন্য প্রসঙ্গে কথা বলার পর বলল, জানো আপা, ভাইয়া না একবার ঢাকা গেছিল তোমাকে দেখার জন্য। তোমার মেডিকেল কলেজের সামনে সকাল থেকে দাঁড়িয়েছিল, কিন্তু তোমাকে দেখতে পায়নি। মৃন্ময়ী হতবাক হয়ে বলল, শুভ ভাইয়া আমার মেডিকেলের সামনে দাঁড়িয়েছিল? কবে? কেন? মিতু থেমে থেমে বলল, ভাইয়া তোমাকে খুব পছন্দ করে তো তাই। উত্তর শুনে মৃন্ময়ী মিতুর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো। তার চোখে বিস্ময়। বুকের নিচে একটা বালিশ রেখে বিছানায় উপর হয়ে শুয়ে আছে তিথি। তার সামনে একটা অ্যালবাম। কোনো কিছু ভালো না লাগলে তিথি অ্যালবাম নিয়ে বসে। এখানে তার ছোটবেলার অনেক স্মৃতি আছে। বাবা মা, ভাই বোন, দাদির সাথে তোলা সুন্দর মুহূর্তের ছবিগুলো দেখতে তার ভীষণ ভালো লাগে। অ্যালবামের পাতা উল্টাতে উল্টাতে একটা ছবি সামনে এসে পড়ে। তিথি ছবিটার দিকে তাকিয়ে মৃদু হাসে। এটা তার বাবা মায়ের বিয়ের দিনের তোলা ছবি। বধূ সাজে মাকে অতি রূপবতী লাগছে। অবশ্য তার মা এখনো অনেক সুন্দর। তিথি অ্যালবামের পাতা উল্টায়। একটা ছবিতে সে তার দাদির কোলে বসে আছে, পাশে তার ছোট ভাই পার্থ দাঁড়িয়ে আছে। তিথি ছবিটাতে হাত বোলায়। ছোটবেলায় তিথি আর তার ভাই সবচেয়ে বেশি সান্নিধ্য পেয়েছিল তাদের দাদির। বাবা মা অফিসে চলে গেলে তিনিই তাদের দুই ভাই বোনকে সামলে রাখতেন। দাদুকে সে দেখেনি, তার জন্মের আগেই তিনি পৃথিবীকে বিদায় জানান। দাদিকে পেয়েছিল বড়জোর 6 বছর। দাদির সাথে কাটানো সময়টুকু এখন পর্যন্ত তিথির জীবনের সবচেয়ে আনন্দের সময় বলে মনে হয়। দাদির বলা একটা গল্প তিথির আজ আবার মনে পড়ছে। তিথি আর তার ভাই প্রায় পিঠাপিঠি বয়সের ছিল। তিথির থেকে কেবল 1.5 বছরের ছোট ছিল পার্থ। একবার তার আর পার্থের মধ্যে কোনো একটা খেলনা নিয়ে ঝগড়া হয়। পার্থ না বুঝে তাকে ধাক্কা মেরে বসে, আর সেই ধাক্কায় তিথি মেঝেতে পড়ে গিয়ে ভীষণ ব্যথা পায়। তিথি খুব কান্না করে। দাদি তার কান্না থামিয়ে আদর করে গল্প শোনান। শোন দাদু ভাই, তুই যখন বড় হয়ে যাবি তখন তোর জন্য ঘোড়ায় চড়ে রাজপুত্র আসবে। তিথি অবাক হয়ে জিজ্ঞেস করে, রাজপুত্র কি দাদি? রাজার পুত্রকে রাজপুত্র বলে। ও আচ্ছা, রাজার পুত্ররা দেখতে কেমন হয়? রাজপুত্র তো অনেক সুন্দর হবে, ওরা থাকে খুব শক্তিশালী। সেই রাজপুত্র ঘোড়া ছুটিয়ে ধুলো উড়িয়ে তোর কাছে আসবে। আমার কাছে কেন আসবে? তোকে নিয়ে যেতে। যা, তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না। দাদি হাসতে হাসতে বললেন, রাজপুত্র তো আসেই রাজকন্যাকে বিপদ থেকে উদ্ধার করতে। তুমি বুঝি রাজকন্যা? হ্যাঁ, তুই তো আমাদের রাজকন্যা তিথিমণি। তোর রাজপুত্র আসবে ঘোড়ায় চড়ে। সে তোকে নিয়ে যাবে এমন জায়গায় যেখানে তুই সব থেকে ভালো থাকবি। দাদির বলা গল্পটির সাথে গত রাতের স্বপ্নের কি অদ্ভুত মিল। কিন্তু স্বপ্নে সে এটা কাকে দেখলো? নিভার দিদি বলে তো আমাকে শুধু। তিথি আর ভাবতে পারল না। তার দু চোখ আবারও অশ্রুসিক্ত হয়ে উঠেছে। তিথি অ্যালবাম বন্ধ করে চুপচাপ শুয়ে থাকলো। রাতে মৃন্ময়ী রুমে বসে ভাবছে মিতুর বলে যাওয়া কথা। শুভকে সে চিনে যবে থেকে ওরা তাদের বাসায় আছে সেই থেকে। পরিচয়টা মৃদুর বদৌলতেই। মৃদুকে মাঝে মধ্যে সে পড়াই হেল্প করত। এভাবে একদিন ওদের বাসায় শুভর সাথে তার আলাপ হয়। শুভ তার থেকে বয়সে বড়, তাই শুভ ভাইয়া বলেই ডেকে এসেছে। শুভ মাস্টার্সে পড়াশোনা করে। মৃন্ময়ী শুভকে প্রতিবেশী আর মৃদুর বড় ভাই ছাড়া অন্য কোনোভাবে কখনোই দেখেনি। কিন্তু আজকে মিতু যা বলছে তাতে তার বেশ অবাক লাগছে। শুভ কি তাহলে তাকে অন্য নজরে দেখত? এতদিন বগুড়া ছিল, বিষয়টা কেন তবে তার নজরে পড়ল না? পরের দিন বিকালে দিলারা এসে মৃন্ময়ীকে বললেন, আয় মৃন্ময়ী, তোর চুলে তেল দিয়ে দিই। মায়ের এই কাজটা মৃন্ময়ীর খুব ভালো লাগে। তেল দেওয়ার সময় তিনি খুব সুন্দর করে চুলের গোড়া ম্যাসাজ করে দেন। এত ভালো লাগে যে মৃন্ময়ের ঘুম চলে আসে। সে তাই দ্রুত মায়ের কাছে গিয়ে চুল মেলে দিয়ে বলল, দাও। দিলারা মেয়ের চুলে তেল দিতে দিতে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে মৃন্ময়ী, শুনেছিলাম জিয়াউল ভাইয়ের ছোট আরেকটা মেয়ে হয়েছিল, ওকে আর দেখা হয়নি। মেয়েটা কত বড় হয়েছে?
কার কথা বলছো? ইতি? ইতি নাকি নাম? হ্যাঁ, এমন পাজি মেয়ে আমি আমার জীবনেও দেখিনি। পাজি? তবে কি আর বলছি, আমি যাওয়ার পর থেকে এই মেয়েটা আমার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধাতে চায়। আর এর আচার আচরণও এত উগ্র, দেখলেই আমার রাগ লাগে। ধুর, কি যাতা বলিস! তুই আবার ওর সাথে ঝগড়া করিসনি তো? আমার সাথে লাগতে এলে আমি ছেড়ে দেব? একদিন দিয়েছি কয়েকটা কথা শুনিয়ে। মৃন্ময়ীর কথায় দিলারা কড়া গলায় বললেন, আর কখনো তুই ওর সাথে ঝগড়া করবি না। ও না হয় ছোট মানুষ, বোঝে না। তুই তো বড়, তুই ঝগড়া করবি কেন? মৃন্ময়ী বলল, ছোট? ও সারাদিন কি করে জানো? পার্টি করে, বাসায় ফিরে রাত করে। আরে কি সব ছোট ছোট জামা কাপড় পরে, দেখলে তো আমারই লজ্জা লাগে। মৃন্ময়ীর কথা শুনে দিলারা হতভম্ব হয়ে বললেন, বলিস কি? সত্যি এমন করে নাকি? ওকে কেউ শাসন করে না? শাসন করলে কি আর এমন হয়? কেউ কিছুই বলে না। তিথি অবশ্য মাঝে মধ্যে রাত করে ফিরলে একটু জিজ্ঞেস করে দেরির কারণ। আঙ্কেল আন্টি তো একদম চুপ করে থাকে, যেন কিছুই হয়নি। দিলারা জানতে চাইলেন, তিথি আবার ওর বোনের মতো না তো? হ্যাঁ, কি যে বলো না তুমি মা! তিথির মতো ভালো মেয়ে হয়? তিথিকে দেখলেই শুদ্ধ পবিত্র নিষ্পাপ কোনো সত্তা মনে হয়। আমার মনে হয় খুব খারাপ কেউ সহজে ওকে নিয়ে মন্দ চিন্তা করতে পারবে না। আপন মনেই কথাগুলো বলছে মৃন্ময়ী। লীলারা কিছুক্ষণ আশ্চর্য হয়ে মৃন্ময়ের কথা শুনলেন। আসলেই কি তিথি অসাধারণ কোনো রমণী, নাকি তা শুধু মৃন্ময়ের কাছেই লাগছে? হঠাৎ মৃন্ময়ীর ডাকে তার সম্বিত ফিরে। কি হলো মা? মেসেজ বন্ধ করে দিলে কেন? লীলারা মেসেজ করে দিতে দিতে বললেন, তিথির সাথে তোর খুব ভাব হয়ে গেছে, তাই না? মৃন্ময়ী অভিমানের স্বরে বলল, ভাব আর হলো কই? উনি তেমন কথা টথা বলেন না, চুপচাপ ধরনের মেয়ে। তবে অল্প যা একটু বলেন শুনতে এত ভালো লাগে। দিলারা বেগম হাসতে হাসতে বললেন, তোর কথা শুনে এবার আমার আফসোস হচ্ছে। আজ যদি আমার কোনো ছেলে থাকতো, তবে তিথিকে পুত্রবধূ করে নিয়ে আসতাম। মায়ের কথায় মৃন্ময়ী কিছু একটা ভেবে আপন মনেই হাসল। 4 দিন হয়েছে মৃন্ময়ী বগুড়া এসেছে। আজ তার মন খুব খারাপ, মনে হচ্ছে কেঁদে দিবে এক্ষুনি। আজ 4 দিন হয়ে গেল তিথি একবারও তাকে কল করলো না। সে না হয় অভিমানে কল করছে না, কিন্তু তিথি কোন দুঃখে তাকে কল করছে না তা তার মাথায় ঢুকলো না। একবার একটা কল করলে কি এমন অনিষ্ট হবে ওনার? মৃন্ময়ী অধৈর্য হয়ে উঠল। কি করবে বুঝতে পারছে না। হঠাৎ তার প্রিয়ার কথা মনে পড়ল, তাই সে প্রিয়াকেই কল করলো। কি খবর মৃন্ময়ী, কেমন আছিস? বাড়িতে কেমন লাগছে? খুব মজা করছিস তাই না? ফোন রিসিভ করেই এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে ফেলল প্রিয়া। মৃন্ময়ী বলল, মজা না ছাই, মেজাজ খুব খারাপ। সে কি রে, কি হলো? উনি আমাকে একটাও কল করে না। প্রিয়া জানতে চাইল, উনিটা আবার কে? মৃন্ময়ী রাগী গলায় বলল, তুই বুঝি জানিস না? ও আচ্ছা, তিথি আপু। হ্যাঁ, তা কল করে না কেন? আমি কি জানি, আমি তো এটাই বুঝতে পারছি না। তাহলে তুই কর। পারবো না, সে একবার করে না কল, আমি কেন করব? ও আচ্ছা, ইগো, যা ভাবিস। তা আমাকে কেন কল করলি? আমি কি করব? একটা আইডিয়া দে, কিভাবে ওনার সাথে কথা বলা যায়। বললাম তো কল করতে, তুই করছিস না। এটা ছাড়া অন্য কিছু বল। প্রিয়া কিছুক্ষণ ভেবে বলল, তাহলে এক কাজ কর, চিঠি লেখ। চিঠি? হ্যাঁ, কল করতে পারছিস না যখন চিঠিই লেখ। কি লিখব? কি লিখবি? ওই তো লিখ, ওগো আমার প্রিয়তমা, তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। তুমি এত কিপটে কেন? 1 টাকা খরচ করে কল করতে পারছো না? বলতে বলতে প্রিয়া হাসল। মৃন্ময়ীও হেসে দিল। এরপর তাড়াহুড়ো করে বলল, এই রাখছি তবে, বাই। এ কি, এক্ষুনি না কল করলি? এখনই রেখে দিচ্ছিস? কি করবি? কি আর করব, চিঠি লিখব, বাই বাই। প্রিয়া আরো কিছু বলতে চেয়েছিল, কিন্তু মৃন্ময়ী তার আগেই কল কেটে দিয়েছে। প্রিয়া হাসতে হাসতে বলল, প্রেমে পড়ে মেয়েটার মাথা একদম গেছে। অনেকক্ষণ হয়েছে মৃন্ময়ী খাতা কলম নিয়ে বসেছে চিঠি লেখার জন্য, কিন্তু কিছুই লিখতে পারছে না। অনেক কথাই মনে আসছে, কিন্তু কেন যেন লিখতে পারছে না।
সে ভেবেছিল মজার কোনো চিঠি লিখবে, তবে সেটা হবে কড়া ভাষায়, যাতে চিঠি পড়ে তিথি ভড়কে যায়। এতদিন তাকে কল না করার শাস্তি স্বরূপ। কিন্তু এখন শুধু মনে আবেগী কথাবার্তা আসছে। তবে এমন কিছু লেখা যাবে না। মৃন্ময়ী লিখতে শুরু করলো। এই যে মিস নেফারতিতি, এটা লিখেই মৃন্ময়ীর স্মরণ হলো। কি করছি আমি? নেফারতিতি লিখেছি? এটা দেখলে তো তিথি বুঝে ফেলবে চিঠি আমি পাঠিয়েছি। না না, পরিচয় প্রকাশ করা যাবে না। চিঠি পড়ে তিথি বুঝে ফেললে সমস্যা। মৃন্ময়ী পাতাটা ছিঁড়ে ফেললো, এরপর আবারও লিখতে শুরু করলো। এই যে মিস তাশমিশ, এত মোটা ফ্রেমের চশমা কেউ পরে? চশমার বাইরে থেকে আপনার চোখ দেখতে লাগে ইয়া মোটা মোটা, একদম কদবেলের মতো। মনে হয় এক্ষুনি বেরিয়ে আসবে। কি বিচ্ছিরি! তবে আপনি কি জানেন, চশমা ছাড়া আপনার চোখ দুটো কি অপূর্ব লাগে। ইচ্ছে করে ওই চোখে হারিয়ে যেতে। এটুকু লিখে মৃন্ময়ের মনে হলো আবারও আবেগী কথাবার্তা লিখে ফেলেছে। তবে এটা আর ছিঁড়ে ফেলতে ইচ্ছে হলো না, তাই তারপর থেকেই লিখতে শুরু করলো। নিজেকে কি ভাবেন? হ্যাঁ, মিস ইউনিভার্স, বিশ্ব সুন্দরী আপনি? শুনুন, আপনি মোটেই সেরকম কিছু নন। এই কথা লিখতে গিয়ে মৃন্ময়ের খারাপ লাগলো। তিথি তো আসলেই অনেক রূপবতী। তার চোখে ওকে বিশ্ব সুন্দরীর থেকে কম লাগে না। তবে এটা কেন লিখতে গেল? যা হোক, লিখেছে যখন কাটার দরকার নেই। মৃন্ময়ী পুনরায় চিঠি লেখায় মনোনিবেশ করলো। আপনি হচ্ছেন গিয়ে কানা আম্মা। কানা না হলে কি আর কেউ এত কাছে থেকে ভালোবাসার মানুষটিকে চিনতে পারে না, বুঝতে পারে না তার হৃদয়ের আহ্বান? শুনুন, আপনি অবশ্যই একজন ভালো চক্ষু বিশেষজ্ঞ শরণাপন্ন হবেন। ঠিকঠাক পাওয়ারের চশমা নিবেন, যাতে সবকিছু দেখতে পারেন এবং বুঝতে পারেন। ঠিক আছে? কানা আম্মা কোথাকার। ইতি কেউ না। নিজের লিখা চিঠি পড়ে মৃন্ময়ী নিজে নিজেই হাসল কিছুক্ষণ। এই চিঠিটা পড়ে তিথির মুখের প্রতিক্রিয়া কেমন হবে ভেবেই মজা লাগছে তার। মৃন্ময়ী চিঠি ভাঁজ করে ব্যাগে ঢুকিয়ে রাখলো। তাকে আজকের মধ্যেই পোস্ট অফিসে গিয়ে চিঠিটা পোস্ট করে দিয়ে আসতে হবে, নয়তো ঈদের জন্য চিঠি পৌঁছাতে দেরি হয়ে যাবে। সে রেডি হয়ে মাকে বলল, মা, আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস? কতদিন পর বগুড়া এলাম, একটু শহরে ঘুরবো। একা যাচ্ছিস নাকি? না, মিতুকে নিয়ে যাব। ঠিক আছে, যা। মিতুদের ফ্ল্যাটে যেতে আজ মৃন্ময়ের কিছুটা অস্বস্তি হচ্ছে। এর কারণ শুভ। সে ঠিক বুঝতে পারছে না শুভ তাকে কিরকম পছন্দ করে। তবে কলেজের সামনে দাঁড়িয়ে থাকার ব্যাপারটা তার কাছে বেশ অস্বস্তিকর লাগছে। কিন্তু এই মুহূর্তে না গিয়ে উপায় নেই। মৃন্ময়ী নিচতলায় মিতুদের দরজায় এসে কলিং বেল চাপল। মিতুর মা জুলেখা এসে দরজা খুলে দিলেন। দরজার ওপাশে মৃন্ময়ীকে দেখে আনন্দিত গলায় বললেন, আরে মৃন্ময়ী যে, এসো এসো। মৃন্ময়ী ঘরে ঢুকতে ঢুকতে বলল, কেমন আছেন আন্টি? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। মৃদুকে দেখতে পাচ্ছি না। ও তো ছাদে গেল কাপড় রোদে দিতে। কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তুমি বসো। মৃন্ময়ী বসলো। তারপর বলো, ঢাকায় কেমন লাগছে? অসুবিধা হচ্ছে না তো কোনো? না আন্টি, কোনো অসুবিধা হচ্ছে না, বেশ ভালোই লাগছে ওখানে। শুভ কয়েক মাস আগে একটা কাজে ঢাকায় গিয়েছিল, দুদিন ছিল সেখানে। ও, একটু আগে আবার কোথায় যেন বেরোলো, এখনো আসেনি। শুভ বাসায় নেই শুনে মৃন্ময়ী কিছুটা স্বস্তি পেল। সোফায় হেলান দিয়ে আরাম করে বসল এবার। জুলেখা জানতে চাইলেন, চা খাবে মৃন্ময়ী? চা দেই? না আন্টি, চা লাগবে না, আমি এসেছি মিতুকে নিয়ে একটু বাইরে যাওয়ার জন্য। কোনো সমস্যা নেই তো আন্টি? আরে না, সমস্যা কিসের? এতদিন পর বগুড়া এসেছো, একটু ঘোরাঘুরি করো, আটকাবো না। থ্যাংক ইউ আন্টি। বসো, আমি চা নিয়ে আসছি। জুলেখা রান্নাঘরের দিকে চলে গেলেন। মিতু ছাদ থেকে এলো। মৃন্ময়ী চা খাচ্ছিল। মিতু এসে বলল, মৃন্ময়ী আপা কখন এলে? বেশ কিছুক্ষণ। তুই যা, ঝটপট তৈরি হয়ে নে। কেন? তোকে নিয়ে বাইরে বেরোবো, ফুচকা খাবো, জলদি রেডি হয়ে আয়। ফুচকার কথা শুনে মিতু খুশি হলো। সে দ্রুত রেডি হতে চলে গেল। রিকশায় বসে আছে মৃন্ময়ী আর মিতু। মিতু জানতে চাইল, আমরা পোস্ট অফিসে যাচ্ছি কেন আপা? একটা কাজ আছে। কি কাজ? এত পাকামা করিস না তো, চুপচাপ বসে থাক, নয়তো ফুচকা পাবি না। মিতু চুপ করে থাকলো। পোস্টমাস্টার সাহেবের বয়স 50-এর কাছাকাছি। মাথায় কাঁচা পাকা চুল। তিনি চশমার উপর দিয়ে অবাক বিস্ময়ে মৃন্ময়ীকে দেখছেন। ইমেল, সোশ্যাল মিডিয়ার যুগে একটা মেয়ে এসেছে চিঠি পোস্ট করতে, বিষয়টা ওনার কাছে খুব আশ্চর্যজনক লাগছে। লোকটার এমন তাকিয়ে থাকায় মৃন্ময়ী বিরক্ত হলো।
পোস্টমাস্টার চিঠির খামটা উল্টে পাল্টে দেখে বললেন, এখানে প্রেরকের ঠিকানা দেওয়া নেই কেন? মৃন্ময়ী বিরক্তের সুরে বলল, কারণ এটা বেনামি চিঠি। লোকটার চোখ বড় বড় হয়ে গেল। মৃন্ময়ী বলল, কি ব্যাপার, আপনি এভাবে তাকাচ্ছেন কেন? চিঠিটা পোস্ট করবেন না? না করলে বলে দেন, আমি চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, পোস্ট করে দেব, আপনি আসুন। মৃন্ময়ী চলে আসছে, তবে সে বেশ বুঝতে পারছে পোস্টমাস্টার সাহেব যে এখনো অবাক বিস্ময়ে তাকে দেখছে। তিনি নিশ্চয়ই আজ বাসায় গিয়ে এই গল্পটা ওনার স্ত্রীর কাছে করবেন। মৃন্ময়ীর এসব নিয়ে মাথা ব্যথা নেই। সে ভাবছে চিঠিটা ঠিকঠাকভাবে তিথির হাতে পড়লেই হয়, চলবে।